মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি গোটা বিশ্বের উপর তথা বাংলাদেশের উপরে কি প্রভাব বিস্তার করছে এ বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ভূ রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ডক্টর জেনারেল মনিরুল ইসলাম আকন্দ। আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা স্টুডিওতে। এই যে হামলা এবং পাল্টা হামলা, এর মধ্য দিয়ে আবার খামেনির জানাজার যে সময়সূচি সেটিও বারবার বলা হচ্ছে, নির্দিষ্ট করে বলা হচ্ছে না। এটিতে পরিবর্তন আসতে পারে কিনা এবং এই ইস্যুতে নতুন কোনো রাজনৈতিক কৌশল ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র ভাবছে কিনা, এ বিষয়ে কি বলবেন? জি, অনেক ধন্যবাদ। আমরা গতকালকে দেখলাম যে তেহরান এবং ইরানের বিভিন্ন জায়গায় সত্যিকার অর্থে ইরানবাসীরা শোকাহত। তারা আয়াতুল্লাহ খামেনিকে অনেক ভালোবাসতো। আমরা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশিদের মধ্যে যে শোক দেখেছিলাম, অনুরূপ শোক আমি দেখতে পেয়েছি ইরানেও। তো এখন এই জানাজাটা একটা বড় সমাবেশ হবে। এই সমাবেশে ইসরায়েল আক্রমণ করলে হতাহতের সংখ্যা অসংখ্য হবে। তো এইজন্য সময়টা পরিবর্তিত হচ্ছে। তারা হয়তো পরবর্তীতে জানাজাটা করবে কিনা আমি জানি না। শুধু এই জানাজাই না, এই নতুন যে সুপ্রিম লিডার তারা নির্বাচন করবে, এটার জন্য একটা ভোটিং সিস্টেম আছে। ওদের ৮৮ জনের একটা কমিটি। এইটাও একত্রিত হয়ে এই কাজটা করাটা খুবই ডিফিকাল্ট হবে। এই কারণে ইসরায়েল আক্রমণ করে যদি এত বড় কনসেন্ট্রেশন অফ ইরানিয়ান লিডারদের নিহত করে, তাহলে ইরান একটা বড় সমস্যার মধ্যে পড়বে। তো আমি একটু বেশি কনসার্ন অ্যাবাউট দি ইম্প্যাক্ট অফ দি ওয়ার অন বাংলাদেশ। আপনারা জানেন যে বিশ্বের 20% তেল হরমুজ প্রণালী থেকে বের হয় এবং এটার অধিকাংশ ভারত বা আমাদের এশিয়াতে আসে। এটার মেইন কাস্টমার ভারত, চায়না, বাংলাদেশ, জাপান। সো এই প্রণালীটা বন্ধ থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনার চায়না, ভারত, জাপান এবং পাশাপাশি বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে। আম এইসব দেশগুলোর প্রায় ৮০% তেল আমদানি আসে হলো হরমুজ প্রণালী দিয়ে। সো বাংলাদেশ এবং তেলের সাথে আমাদের সকলের জীবন সম্পৃক্ত। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, সকল জিনিসপত্রের দাম বাড়বে। সো বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। আমি একটা বিদ্যুৎ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং আমাদের হাতে যে তেলটা আছে, মার্চ মাস কোনোভাবে আমরা চলতে পারবো। এর মধ্যে যদি আমরা তেল আমদানি করতে না পারি, আমাদের মতো অন্যান্য আইপিপিরাও একটা বড় সমস্যায় পড়বে, সরকারও পড়বে। তো সেটি আমি তো শুনেছি নিশ্চয়ই, যে এবং মাননীয় বিশ্ববাজারে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই গতকালকে ব্যারেল প্রতি আমাদের তেলের দাম $৮০ থেকে $৮৪ পৌঁছে গেছে। অনেকেই ধারণা করছে এটি হয়তো $১০০ পৌঁছে যেতে পারে। একটি বিষয় জানতে চাই, যেহেতু ইরানের অন্তর্বর্তী কাউন্সিল দায়িত্বভার গ্রহণ করেছে, আপনি সে সম্পর্কে অবগত। সুপ্রিম লিডার নির্বাচন কি আদৌ সহজ হবে বলে মনে হচ্ছে? এটা খুব একটা ডিফিকাল্ট হবে না। দে হ্যাভ এ ভেরি ফাইন সিস্টেম। আমি গতকালকে বলছিলাম একজন সুপ্রিম লিডার হতে হলে ৪টা শর্ত পূরণ করতে হবে। এই ৪টা শর্ত পূরণকারী এই ৮৮ জন অ্যাসেম্বলি অফ এক্সপার্ট থেকে তারা নির্বাচন করবে। বাট তাদেরকে একত্রিত হয়ে এই সিদ্ধান্তটা নিতে হবে। এখন ইরানে আমি জানি যে ইন্টারনেট ইজ ডাউন, প্লাস ফিজিক্যালি এদেরকে একত্রিত করাটা খুবই রিস্কি এই ইরানি এবং ইউএস হামলার মধ্যে। সো এখানে সিস্টেমটা খুব একটা কমপ্লিকেটেড না। এখন তো ৩ জনের একটা কাউন্সিল দেশটাকে চালাচ্ছে। সুপ্রিম লিডার দ্রুত নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। ওদের সুপ্রিম লিডারের কাছে সকল ক্ষমতা। উনি সশস্ত্র বাহিনীর প্রধান এবং সরকারের প্রধান। রাষ্ট্রপতি হচ্ছে সেকেন্ড ইন লাইন আফটার দি সুপ্রিম লিডার। তো এটা পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্প আজকে বলেছে এই যুদ্ধটা ৪-৫ সপ্তাহ লাগতে পারে। উনি কয়েকটা টাইমলাইন দিয়েছিলেন। প্রথমে ২ দিন বললেন, ১ সপ্তাহ বললেন। আজকে দেখলাম যে উনি বলেছেন ৫ সপ্তাহ লাগতে পারে। তো যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধটা কন্টিনিউ করবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় ফাইনালি তারা সুপ্রিম লিডারটা নির্বাচন করতে নির্বাচন পারবে না করতে পারবে না। ইরান। ধন্যবাদ, আপনি বেশ বিস্তারিত করে আলোচনা করছিলেন আমাদের সাথে। মনিরুল ইসলাম আকন্দ, ভালো থাকবেন আপনি।